নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আলোর ঠিকানা। আজ শোনাতে চলেছি উপন্যাসটির চতুর্থ তথা অন্তিম পর্ব। বড়মা একটু সুস্থ হয়ে উঠতে আবার আমি বাইরের দিকে মন দিলাম। অভিমান আমার সব থেকে বেশি বড়মার ওপরেই, কিন্তু রাগ মেজদা ছোটদার ওপর। সেদিন সুবলদা জানালো মহেশ্বর ভান তার গেস্ট সুইটে রাত্রিতে আমাদের ডিনারের নেমন্তন্ন করেছে। তার বাড়ি থেকে মাইল 2 দূরে তার গেস্ট সুইট। শেষ আলোচনা আর ড্রাফট এগ্রিমেন্ট সেদিনেই হয়ে যাবে। আমি তক্ষুনি জিজ্ঞাসা করলাম, ডিনারে আর কে থাকবে? কেন জিজ্ঞাসা করলাম সুবলদা বুঝেছে। হেসে বলল, শুধু আমি, তুমি আর ভান, আর কেউ না। নিশ্চিন্ত মনে রাজি হলাম। সুবলদা আমাদের ব্যবসার নতুন ফ্ল্যাট বাড়িতে একটা ঘর নিয়ে আছে। কথা ছিল নির্দিষ্ট দিনে সন্ধ্যার পর আমি তাকে গাড়িতে তুলে নিয়ে যাব। একটা গাড়ি এখনো আমার হেফাজতে আছে, আর কদিন থাকবে জানি না। সেও এক দুর্ভাবনার কারণ আমার। বিয়ের জন্যে পাশ বইয়ে আমার নামে যে টাকা সরানো আছে, সেটা হাতে পেলে চোখ কান বুঝে আগে ছোট একটা গাড়ি কিনে ফেলতাম। দেখা যাক, বড়মা ভালো হয়ে উঠুক। ফ্ল্যাট বাড়িতে এসে আমি অবাক। সুবলদা নেই, ঘর তালা বন্ধ। দারোয়ান জানালো সুবলদা বেরিয়েছে, একেবারে খেয়ে দিয়ে ফিরবে বলে গেছে। কি ব্যাপার ভেবে পেলাম না। হাতঘড়িটা কানে লাগিয়ে দেখলাম ঠিকই চলছে। দিনের হিসেব ঠিক আছে কিনা তাও স্মরণ করে নিলাম একবার। তারপর মহেশ্বর ভানের সুইটের উদ্দেশ্যেই রওনা হলাম। দোতলায় উঠে রাজ্যের বিস্ময়। শুধু বেয়ারারা আছে, আর কেউ নেই। তারা জানালো সাহেব বা সুবলদা কেউ আসেনি। বিভ্রান্ত মুখে বসার ঘরে পা দিয়েই হতভম্ব আমি। সোফায় গা ডুবিয়ে বসে আছে শুদ্ধ অধিকারী। আমি আসবো জানতই যেন। অমায়িক আপ্যায়ন জানালো, বসুন। আমি না বলে পারলাম না, আপনি যে? সে হেসে জবাব দিল, সুবলদা আমাকে বাতিল করেছিল, কিন্তু দেখা হতে ওই ভান আমাকে নেমন্তন্ন করে বসলো। বিরক্তি দমন করে আমি জিজ্ঞাসা করলাম, তা এদের দেখা নেই কেন? এদের আজ দেখা মেলার সম্ভাবনা নেই। আমি আরো হতভম্ব। তার মানে? তার মানে আপনি যদি বাড়িতে বলে এসে থাকেন বাইরে খাবেন, তাহলে এক্ষুনি আপনাকে আমার সঙ্গে ভালো কোনো হোটেলে যেতে হয়। দেরি হয়ে গেলে কিছু মিলবে না। আমি ঝাঁঝিয়ে উঠলাম, হেয়ালি ছেড়ে ব্যাপারটা কি বলুন। জরুরি কাজে ভানকে হঠাৎ জামশেদপুরে ছুটতে হয়েছে। আর সুবলদা? সুবলদা আমাকেই বলেছিল খবরটা আপনাকে দিয়ে দিতে, তা আমি আর সময়ই পেয়ে উঠলাম না। ধমনীর রক্ত আস্তে আস্তে মাথার দিকে উঠছে আমার। তার মুখোমুখি একটা সোফায় বসলাম। খবর দিতে সময় পেলেন আর এখানে এসে বসে আছেন? টেলিফোনে খবর দেননি কেন? ঠোঁটের ডগায় জ্বালা ধরানো হাসি। জবাব দিল, আপনার সঙ্গে নিরিবিলিতে দুটো কথা বলার ইচ্ছে ছিল, তাই। ওই সাদাটে মুখ ভস্য করার বাসনা। অপলক চেয়ে আছি। শুদ্ধ অধিকারী বলল, কিন্তু সত্যি কোনো হোটেলে গেলে হতো না? থাক। ব্যঙ্গ আর বিদ্বেষ একসঙ্গে উপচে উঠল আমার মুখে। আপনার কথা বলার ইচ্ছেটাই চটপট পূরণ করে নিন, আর ওটা শেষ কথা হলেই ভালো হয়। এতক্ষণে সোজা হয়ে বসল সে। তারপর হালকা সুরেই বলল, এমন বিশেষ কিছু কথা নয়। আপনার এই ব্যবসায় এসে যোগ দেওয়া বা এরকম ডিনার টিনার খেতে আসাটা খুব ভালো লাগছে না। কার ভালো লাগছে না? আপনার বড়মার, আমার। ও, আপনার ভালো না লাগাটা বড়মার সঙ্গে এক পর্যায়ে উঠতে পেরেছে বলছেন? তেমনি হেসে অমায়িক জবাব দিল, আমার ভালো না লাগাটা আপনার বড়মাকেও ছাড়িয়েছে বলতে পারে। এই লোকই বড়মার কান বিষিয়েছে সন্দেহ নেই, কিন্তু স্পর্ধার বুঝি তুলনা নেই। ওই মুখ করেই বলে গেল যেন গল্প শোনাচ্ছে। আপনার চালচলনের প্রতি আমার লক্ষ্য যে সেই কবে থেকে আপনি জানেনও না। অবশ্য বাবাই দায়ী সেজন্য। যখন আইয়ে পড়ি তখনই মাকে বলেছিল
ভালো পাশ টাশ করে যদি ঠিকমতো মানুষ হয়ে উঠতে পারি, তাহলে আপনার বড় মার কাছে আমার জন্য ভিক্ষে চাইতে যাবে। তার বিশ্বাস, ছেলে যোগ্য হয়ে উঠলে আর বাপ গিয়ে হাত বাড়ালে আপনার বড় মা তাকে ফেরাতে পারবে না। এই খবরটা আবার চুপি চুপি আমার বোন আমাকে জানিয়ে গেছিল। আইএ পরীক্ষার রেজাল্ট খারাপ হতে বাবার সে কি রাগ! আর বিএ পরীক্ষার আগে অনার্স ছেড়ে দিলাম যখন, পারলে বাবা তো আমাকে বাড়ি থেকেই বার করে দেয়। সেই থেকেই আপনার সম্পর্কে আমার একটা দায়িত্ববোধ জন্মে গেছে। তার দিকে আমি চেয়ে চেয়ে ভাবছিলাম, লোকটার ওই সাদা মুখ মাটির সঙ্গে থেতলে দেওয়া যায় কিনা। আস্তে আস্তে সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। মুখটা একপ্রস্ত ঝলসে নিয়ে অনুচ্চ কঠিন স্বরে বললাম, এখন তাহলে নিজেকে খুব যোগ্য ঠাউরেছেন আপনি, কেমন? একগাল হেসে জবাব দিল, এই হবুচন্দ্র রাজা গুবুচন্দ্র মন্ত্রীর রাজত্বে আমার থেকে যোগ্য লোক কমই আছে, বুঝলেন। কেবল বাবার কথা মনে পড়ে গেলে কেরামতিটা সবসময় দেখাতে পারি না। কিন্তু আপনি হোটেলে না গেলে সত্যি রাত্রিতে খাবেন কি? তাছাড়া হোটেলে গেলে আরো কিছু শোনার মতো কথা বলতে পারতাম। জবাবে আমি নিজের পায়ের দিকে একবার তাকালাম, অর্থাৎ পায়ের স্যান্ডেল জোড়া তাকে দেখালাম। তারপর সোজা সিঁড়ির দিকে রওনা হলাম। পিছন থেকে গলা শুনলাম, কি মুশকিল, এই মেজাজে গাড়ি চালিয়ে আবার কি বিপদ হবে কে জানে। গাড়ি হাঁকিয়ে সোজা এলাম সুবলদার ফ্ল্যাটে। এতক্ষণে ফিরে থাকতে পারে। খবরটা সে আমাকে নিজে দিল না বলে তার উপরই খর্গহস্ত আমি। সুবলদা ঘরেই আছে। আমাকে দেখে যে উত্তেজনায় কাছে এসে দাঁড়ালো সেটা অপ্রত্যাশিত। বলে উঠল, আমি তোমাকে বাড়িতে 3বার ফোন করেছি, কোথায় ছিলে এতক্ষণ? শুদ্ধর পাল্লায় পড়নি তো? উফ, কি সাংঘাতিক লোক! ওকে খুন করা উচিত, ওকে খুন করবো একদিন। বুঝলাম ঘটেছে কিছু। নিজের রাগ চেপে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এরপর সুবলদা যা বলল আমি স্তব্ধ নয় শুধু, মনে হলো খুন একটা আমিও করতে পারি। আজই সকালের দিকে মিস্টার ভানের সঙ্গে দেখা হতে শুদ্ধ অধিকারীকেও মিস্টার ভান রাতের ডিনারে ডেকেছিল। তক্ষুনি শুদ্ধ অধিকারী তাকে জানিয়েছে মিস দীপিকা চ্যাটার্জির কাছ থেকে সে আজকের ডিনারটা নাকচ করার জন্যই এসেছে। মিস চ্যাটার্জির বাড়ির কর্ত্রী হঠাৎ এত অসুস্থ হয়ে পড়েছে যে প্রোগ্রাম বাতিল না করলেই নয়। সুবলদাকে খবর দেওয়া প্রশ্ন উঠতেও জানিয়েছে তাকে খবর দিয়ে সে ভানের কাছে এসেছে। তারপর শুদ্ধ অধিকারী এসেছে সুবলদার এখানে। তাকে বলেছে হঠাৎ এক জরুরি টেলিগ্রাম পেয়ে আজই জামশেদপুর রওনা হয়ে গেল মহেশ্বর ভান। আজকে রাতের ডিনার প্রোগ্রাম ক্যান্সেলড। ভান তাকে খবরটাই দিয়ে যেতে বলেছে, আর বলেছে এখান থেকে এরপর দীপুদের বাড়িতেই যাচ্ছে সে, তাকেও খবরটা সেই দিয়ে দেবে। স্তব্ধ মুখে বসে আমি। সুবলদা জিজ্ঞাসা করল, কিন্তু তুমি এতক্ষণ ছিলে কোথায়? ভানের সুইটে। আমাকে কোনো খবর দেয়নি, আমার অপেক্ষায় নিজেই সেখানে বসেছিল। কি শয়তান! কি আমার নামে কিছু বলেছে বোধহয় তোমাকে? সুবলদার উপরই রাগ হয়ে গেল। বললাম, না, কিন্তু ওকে তোমরা এত ভয় কেন করো? খুন তো সত্যিই করতে পারবে না, এরপর কি করবে ভেবেছ? সুবলদার নিশ্চিন্ত মুখ এইবার জবাব দিল, এই বিজনেসে ওর আসার ব্যাপারে 12টা বেজে গেছে। সন্ধ্যার পর ভান কবে জামশেদপুর থেকে ফিরবে জানার জন্য টেলিফোন করতেই তো সব ফাঁস হয়ে গেল। তক্ষুনি ছুটলাম তার বাড়িতে, সেখান থেকেই তো কবার টেলিফোন করলাম তোমাকে। সব শুনে ভান যা চটেছে আর দেখতে হবে না, বলেছে মরবার জন্য পাখা গজিয়েছে, এবারে মরবে। বড়মার বিশেষ অসুস্থতা প্রসঙ্গে শুদ্ধ অধিকারীর মিথ্যা উক্তির একটা কাকতালীয় যোগাযোগ ঘটে গেল। শরীর তার অবশ্য এমনিতেই ভালো ছিল না আদৌ, ওই রাত থেকে আরো বেশি খারাপ হলো। আর তার দুদিনের মধ্যে আমাদের সকলেরই মনে হলো তার সময় ফুরিয়ে এসেছে। এ যাত্রা আর বোধহয় দাঁড়াবে না। ছোট বড় ডাক্তাররা আনাগোনা করছে, মেজদা ছোটদা ব্যস্ত সমস্ত। মাধুরী আর করবীও সময়চ্যুত বিষণ্ণ। ওদের বাবা মাও দেখতে আসার কর্তব্য পালন করছে। বড়মার জ্ঞান আছে সম্পূর্ণ, কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে। রাত্রিতে আমি তার শিয়রের কাছে বসে, আর নার্স আছে একজন। বড়মা চোখ মেলে আমার দিকে তাকালো, করুণ দৃষ্টি, মনে হলো কিছু বলতে চায়। নার্স দূরের কোণে বসে ঝিমুচ্ছে। বড়মার মুখের কাছে ঝুঁকে জিজ্ঞাসা করলাম, কিছু বলবে?
আরো করুণ, আরো শুকনো দেখালো বড়মার চোখ মুখ। কি একটা অনিশ্চিত যাতনা, যেন রোগ যাতনার থেকেও বেশি। সহজ সুরেই বললাম, আমার জন্য ভাবছো বুঝি? তেমনি চেয়ে থেকে আমার একটা হাত নিজের হাতে নিয়ে বড়মা অল্প মাথা নাড়ল। একটু চুপ করে থেকে বললাম, তুমি নিশ্চিন্ত থাকো বড়মা, এ বংশের মুখ ছোট হবার মতো আমি এমন কিছু কখনো করব না। অস্ফুট আকুতি বড়মার। কথা দিচ্ছিস? হ্যাঁ। আমি বেঁচে না থাকলেও না? না। বড়মার চোখে জলের আভাস, কিন্তু ভারী নিশ্চিন্ত যেন। একটু থেমে বলল, উইল এখনো সই হয়নি, ওদের বলে সমান ভাগ করেই দেব ভাবছি। কিন্তু তুই ব্যবসা করবি, আমার যে ভাবতেও ভালো লাগে না রে। যাক, ওই সুবল হতভাগার ছায়া মারাবি না বলে দিলাম। আর শুদ্ধকেই বা তোর এত অপছন্দ কেন? একটা দুর্বার বিদ্বেষ চেপে জবাব দিলাম, তুমি এখন চুপ করে ঘুমোতে চেষ্টা করো তো একটু, ওসব নিয়ে ভাবনা চিন্তা করার অনেক সময় পাবে। এই ধারণা আমার বদ্ধমূল এখন যে সুবলদার ওপর বড়মাকে এতখানি বিরূপ করে তুলেছে শুদ্ধ অধিকারী, সে ছাড়া আর কেউ নয়। কিন্তু কেন, সেটাই আমার কাছে বিস্ময় এখনো। ব্যবসার খোদ মালিকদের অর্থাৎ দাদাদের প্রিয় পাত্র হওয়ার জন্যও হতে পারে। ব্যবসার প্রতি তার লোভ নেই, এ আর আমি বিশ্বাস করি না। তার সব লক্ষ্য এখন আমার দিকে, আমাকে পেলে সবই পাবে, এরকমই একটা নির্বোধ আশা তার। পরদিন সকালের দিকে বড়মার ঘরে দাদাদের শ্বশুর শাশুড়ির পদার্পণ ঘটতে একসময় আমি উঠে চলে এলাম। সকলে মিলে ও ঘরে বসে নানা রকম আলোচনা গবেষণা চলবে এখন। নিজের ঘরে পা দিতেই এক ঝলক রক্ত মাথায় উঠল বুঝি। আমার ঘরে আমার ইজি চেয়ারে বসে শুদ্ধ অধিকারী হাতের মাসিক পত্রটা রেখে হেসে বলল, মাসিবার ঘরে ভিড় দেখে আর ঢুকলাম না। দুদিনের মধ্যে এই দেখা। এবারে তার দেখা পাবার জন্য আমিও উদ্গ্রীবী ছিলাম। কঠিন স্বরে বললাম, এ ঘরে ঢোকার মতো দুঃসাহস না হলে ভালো হতো বোধ হয়। ঘাবড়ে যাবার মুখ করে বলল, কেন, তাড়িয়ে টাড়িয়ে দেবেন নাকি? হ্যাঁ, এই ঘর থেকে নয়, এই বাড়ি থেকেও। ওরে বাবা, আমি এলাম একজনের অসুখের খবর নিতে, তা অধমের অপরাধ? আপনি এক্ষুনি এ বাড়ি থেকে যাবেন কিনা আমি জানতে চাই। তার আগে আমার জানা দরকার বাড়িটা কার। কিন্তু ও, সেই ডিনার পার্টি ভেস্তে দেওয়ার ব্যাপার, তা মাসিমা শুনলে খুশি হবে। সুবলদার নাম করলেই আমার 7 খুন মাপ। দিশেহারা ক্রোধে আমি এগিয়ে এলাম দুপা। সুবলদাকে আমি চিনি, বড় মাও চিনবে, কিন্তু আপনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরোবেন না, আমি ব্যবস্থা করব। হৃষ্ট মুখেই বলল, ঘাড় ধাক্কা খেয়ে বেরোবো বলে তো এ বাড়িতে ঢুকিনি। আজ হোক কাল হোক তোমাকে নিয়ে বেরোবো বলেই ঢুকেছিলাম। তুমি রাজি থাকলে আজও বেরোতে আপত্তি নেই। সুবলদার খপ্পর থেকে শেষে মহেশ্বর ভানের সঙ্গে গিয়ে জুটবে, সেটা বরদাস্ত করি কি করে বলো? স্থান কাল ভুলে গেলাম, বড়মার অসুখ ভুলে গেলাম, আমার মাথায় খুন চেপেছে। পায়ে পায়ে এগিয়ে এসেছি, পায়ের রাবারের এক পাটি চপ্পলও হাতে উঠে এসেছে, কিন্তু আঘাত করার অবকাশ পাওয়া গেল না। চোখের পলকে উঠে দাঁড়িয়ে শুদ্ধ অধিকারী আমার হাতটা ধরে ফেলল। অন্য হাতে চর কষাবার আগে সেটাও। হাত ছাড়াতে চেষ্টা করেও পারা গেল না। চাপা গর্জন করে উঠলাম আমি, ছাড়ুন বলছি, নইলে এক্ষুনি লোক ডেকে শায়েস্তা করব। লোক আমিই ডাকবো, তোমার দাদার শ্বশুর শাশুড়িও দৌড়ে এসে দৃশ্য দেখবে। ডাকি? ছাড়ুন। তার আগে তুমি ওই চপ্পলখানা হাত থেকে ফেলো বীরাঙ্গনা। চপ্পলখানা শক্ত করে ধরে রেখেই আমি সুযোগের অপেক্ষা করছি। হাসি মুখে শুদ্ধ অধিকারী বলল, কোন এক ছেলে তোমার হাতের মুঠো খোলার চেষ্টা করতে গিয়ে চর খেয়েছিল সুবলদা বলেছিল, কিন্তু গাধা ছেলে মেয়েদের হাতের মুঠো খোলার সহজ চাবিরও খবর রাখে না। ফেলবে ওটা হাত থেকে। নিজের অগোচরে চপ্পলটা হয়তো আরো শক্ত করে ধরেছি। এক হাত ছেড়ে দিয়ে সে যদি আমার হাত থেকে ওটা ফেলতে চেষ্টা করে, সেই সুযোগে প্রতীক্ষা। কিন্তু তার বদলে তেমনি শক্ত করে 2 হাত ধরে রেখেই হঠাৎ কাছে টেনে নিজের মুখটা আমার মুখের কাছে এগিয়ে আনলো। সঙ্গে সঙ্গে আমি মুখ সরিয়ে নিলাম বটে,
কিন্তু আমার হাতের মুঠো আপনা থেকে খুলে চপ্পলটা মাটিতে পড়ে গেল। হেসে উঠে চাপা গলায় শুদ্ধ অধিকারী বলল, অতখানি অভদ্র আমি নই, সোজা চাবিটা দেখালাম শুধু। তারপরেই আচমকা ঠেলে আমাকে ইজি চেয়ারে বসিয়ে দিল। ঠান্ডা হয়ে বসো। সুবলদাকে তুমি চেনো বলছিলে, কিন্তু তুমি একটুও চেনো না। তোমার বড় মা বরং চেনে, আর যা জানার আমার মুখ থেকেই জেনেছে। এই কথাগুলো নয়, আমারই ঘরে বসে একটু আগের ওই ব্যাপার কেউ করতে পারে, এরকম দুঃসাহস কল্পনার অতীত। আমি নির্বাক ক্রোধে শুধু দেখছি তাকে। সে আবার বলল, সুবলদা বিবাহিত। ওই মিতা দত্ত তার বউ। বেজাতে বিয়ে করেছে বলেই তার বাবা তাকে তাড়িয়েছিল বাড়ি থেকে, এ কি তুমি জানতে? আচমকা বিস্ময় ঝাপটাতে ওই ক্রোধের মুখে হঠাৎ বোবা আমি। শুদ্ধ অধিকারী ঠান্ডা মুখে বলে গেল, আমাকে সে এই শর্তে বলেছিল যে খবরটা কোনোদিন আমি তোমাদের বলবো না, আর মিতা দত্তরও এত সাহস নেই যে বলে দেবে। মেয়েটা বড় দুঃখী আর ভালো। সুবলদা তাকে বুঝিয়েছে সময় হলে সে নিজেই বলবে, কিন্তু ও বলে দিলে সে তাকে ডাইভোর্স করবে। আমিও চুপ করেই থাকতাম, কিন্তু তোমার বড় মাকে বলেছি শুধু তোমার জন্যে। তোমাকে বাহন করে সে ভবিষ্যতের রাস্তা পাকা করতে চেয়েছিল। তোমাদের পণ্ডিত মশাইকে টাকা খাইয়ে তোমার বৈধব্য যোগের কথাটা সেই মাসিমাকে বলে তোমার বিয়ে বন্ধ করেছিল। খবরটা তোমার বড়মার কাছে শোনা মাত্র আমার সন্দেহ হয়েছিল। ডবল টাকা খাইয়ে সেই পণ্ডিতকে দিয়ে আমি সত্য কবুল করিয়েছি, আর তারপর তোমার বড় মাকে আমি তার কাছে টেনে নিয়ে গেছি। এখন চিনেছ সুবলদাকে? তুমি তার ভবিষ্যতের মূলধন। বিশ্বাস না হয় এবারে তোমার বড় মাকে গিয়ে জিজ্ঞাসা করো, মিতা দত্তকে জিজ্ঞাসা করো, সুবলদাকেও জিজ্ঞাসা করতে পারো। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা ঘর ছেড়ে প্রস্থান করল সে। আমি চিত্রার্পিতের মতো বসে। বড় মা চলে গেল, আর ঠিক সেই মুহূর্তে আমি যেন সর্বহারা হয়ে গেলাম। বড় মা না থাকলে এ বাড়ির সঙ্গে আমার এতকালের একাত্ম যোগটা যে ছিঁড়ে যেতে পারে তা কল্পনাও করিনি। ঘটা করে শ্রাদ্ধ শান্তি হয়ে গেল। আমি লক্ষ্য করলাম মৃত্যুর বা শেষ কাজের সময়ও সুবলদা আসেনি। যতদূর ধারণা, আমাকে সবকিছু জানাবার খবরটাও শুদ্ধ অধিকারী তাকে দিয়ে থাকবে, নইলে বাড়িতে না আসুক টেলিফোনে অন্তত খবরাখবর নিত। বড় মায়ের কাজের দিনে মিতা দত্ত এসেছিল। তাকে আমি নিজের ঘরে ডেকে এনেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম সব সত্যি কিনা। অনেকক্ষণ মাথা নিচু করে বসেছিল মিতা, তারপর মাথা নেড়েছিল সত্যি। আর তারপর খুব মৃদু গলায় বলেছিল, দিনের এই বাতাসে সব বিষিয়ে গেল দীপুদি, নইলে মানুষটা এরকম তো ছিল না। মিতা আরো বলেছে সে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেবে ভেবেছে। দীপুদি নেই, তাছাড়া আর তার কিছু ভালো লাগছে না। বড়মা চোখ বোঝার ঠিক 20 দিনের মাথায় বাস্তবের মুখোমুখি দাঁড়ালাম আমি। মেজদার ঘরেই আলোচনার আসর বসল। দাদারা মাতৃহীন হয়েছে, অতএব কর্তব্যবোধে তাদের শ্বশুর শাশুড়ি উপস্থিত তো থাকবেই। দাদারা ছাড়া ঘরে এখন তাদের বউরাও আছে। বক্তব্যটা মেজদাই জানালো আমাকে। আমার নামে 40,000 টাকার পাসবই আর চেক বই আমার হাতে দিয়ে বলল, এগুলো তোর ট্রাঙ্কেই সাবধানে রেখে দে। আমি শান্ত মুখে পাসবই চেক বই নিলাম। দ্বিধা কাটিয়ে এবার মেজদা বলল, ব্যবসার মধ্যে তোর থাকাটা মা কোনোদিনই পছন্দ করতেন না, জানিস তো। আমার আর প্রদীপের নামেই ওই পার্টনারশিপ করে নেওয়াটা ঠিক করলাম আমরা। এই যে করবে তারা আমি জানি, কারণ বড়মা উইলে সই করা বা সেটা বদলানোর অবকাশ পায়নি, অথবা শ্বশুরের পরামর্শ মতো তারাই এ নিয়ে আর উচ্চবাচ্য করেনি। তবু মাথায় বিকৃতিই জাগলো আমার। বললাম, বড়মা আমাকে বলেছিল উইল বদলে সমান ভাগ করে দেবেন। মেয়ে ছেলের এই ভাগ নেবার চেষ্টাটা সকলের কানে শ্রুতিকটু ঠেকল। মাধুরী আর করবী অন্যদিকে মুখ বেঁকাল, তাদের মাও। এবারে ওদের অ্যাটর্নি বাবা বোঝাবার মতো করেই বললেন, তোমার তো বিয়ে থাও ওদের দিতে হবে না। অংশ নিয়ে পরে একটা গন্ডগোল হতে পারে, যা তুমিও চাও না। বুঝে শুনে অংশ তো পরে সবসময় ওরা লিখে দিতে পারবে। বক্তব্যটা আমি খুব ভালো করেই বুঝলাম, তবু বেহায়ার মতো জিজ্ঞাসা করলাম,
মাসে আমাকে যে 500 টাকা করে দেবার কথা ছিল, আপাতত সেই ব্যবস্থাই থাকবে তাহলে। পুরুষদের মুখে বিড়ম্বনার ছায়া, মেয়েদের মুখে বিরক্তির। বড়বার এই ইচ্ছের কথাটা যে আমি জানি সেটাই কেউ ভাবেনি। জবাব মেজদাই দিল, 500 টাকা ছেড়ে দরকারে মাসে 1000 টাকা নিবি? তুই কি আমাদের পর নাকি? কিন্তু এক্ষুনি এসব লেখাপড়া করা ঠিক হবে না, বুঝছিস না কেন? অতএব এটুকুও বুঝে নিয়ে নিজের ঘরে চলে এলাম। না, পাসবই আর চেক বই তাদের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আসিনি আমি। আমার কেরামতিতে ব্যাংকে যে টাকা ওদের জমে আছে তা হিসেব করে দিলে ওই 40,000-এর 3 গুণ পাওনা হয় বোধহয় আমার। তবে এটুকু যে পেরেছি এই ঢের। এক্ষুনি এখান থেকে বেরোলে বেঁচে থাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না, একটু ভাবার অবকাশ পাবো। এই নিচুতার যোগ্য জবাব স্থির করার অবকাশ পাবো, টাকার জন্য নয়। ব্যবসার অংশ পেলাম না বলে নয়। এই বাড়ির সঙ্গে আমার হৃদয়ের যোগ আর সত্তার যোগ ওরা যেভাবে দুমড়ে মুচড়ে নির্মূল করে দিলে, সেই যাতনার আগুন আমার মাথা থেকে নিভবে না। এর যোগ্য জবাব না দিতে পারা পর্যন্ত শান্তি নেই। পাসবই চেক বই ট্রাঙ্কে রাখলাম। দেওয়ালে বড়মার ছবির দিকে তাকিয়ে হঠাৎ কেমন হাসি পেল, কিন্তু চোখ দুটো জ্বালা করে উঠল। ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে প্রথমেই মহেশ্বর ভানকে মনে পড়ল, আর সুবলদাকে। তাদের সঙ্গে ব্যবসার চিন্তাটা বাতিল করার মতো কোনো কারণ ঘটেছে বলে মনে হলো না। সুবলদা আমাকে সঙ্গে রেখে তার ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, সেটা এরা যা করেছে তার থেকে এমনকি বেশি অন্যায়। পণ্ডিত মশাইকে টাকা খাইয়ে আমার বিয়ে বন্ধ করেছিল, সেও হয়তো আমারই দুশ্চিন্তা দেখে। যাই হোক, নিজের ভবিষ্যৎ নষ্ট করার মতো বড় ঘটনা কিছু ঘটেনি। সোজা ভানকেই টেলিফোন করলাম আমি। ব্যবসার কতদূর কি হলো জিজ্ঞাসা করলাম। অন্তরঙ্গ হৃদ্যতার সঙ্গেই মহেশ্বর ভান জানালো, আমার অপেক্ষাতেই স্থগিত আছে সব। পাকা কথাবার্তার জন্য সেই সন্ধ্যাতেই আমাকে তার অতিথি আলয় আমন্ত্রণই জানালো সে। আর সুবলদাকেও সময় মতো আসার জন্য খবর দিয়ে রাখবে বলল। সন্ধ্যার পরেই তার গেস্ট হাউসে দ্বিতীয় দফা হাজিরা দিলাম আমি। এবার আর সঙ্গে গাড়ি নেই, ট্রামে গেছি। একবার ভাবলাম সুবলদাকে ডেকে নিয়ে যাই, কিন্তু কিরকম যেন সংকোচ হলো। তাছাড়া এতক্ষণে হয়তো চলেই গেছে। দোতলার বসার ঘরে না, মহেশ্বর ভানের বেয়ারা ভিতরের একটা কামরায় ডেকে নিয়ে গেল আমাকে। কিন্তু ঘরে ঢুকেই পা থেমে গেল আমার। ঘরে মহেশ্বর ভান একা, আর তার সামনে মদের গেলাস, মদের বোতল। আমাকে দেখে সাদর অভ্যর্থনায় উঠে দাঁড়িয়ে বলল, আসুন ম্যাডাম, কিছু মনে করবেন না। আমার শরীরটা আজ ভারী খারাপ লাগছে, একেবারে ডেড টায়ার্ড, তাই ওসব নিয়ে বসেছি। সামান্যই খাই, আপনি অসুবিধে বোধ করবেন না তো? অসুবিধে বোধ ঘরে পা দেবার সঙ্গে সঙ্গে করেছে, কিন্তু বলা গেল না। পার্টিতে এ বস্তুর চল দেখিনি এমনও নয়, কিন্তু মাত্র একজনের সমাবেশে এই প্রথম। বসুন, কি আশ্চর্য, দাঁড়িয়ে কেন? বসলাম। সুবলদা আসেনি যে? আসবে, একটু দেরি হতে পারে বলেছে। আপনাকে আমি কি অফার করতে পারি বলুন? কিছু না, ধন্যবাদ। কথা কানে না তুলে বেয়ারার উদ্দেশ্যে হাত ডাক করে মিস্টার ভান আমার খাবার আনার উদ্যোগ করল। মিথ্যার আশ্রয় নিলাম। আমি কিছু খাবো না। আমার আত্মীয়া মারা যাওয়ার পর থেকে বাইরে কিছু খাই না। আত্মীয়ার মৃত্যুতে মহেশ্বর ভান শোক প্রকাশ করল। তারপর আমার ব্যক্তিগত প্রসঙ্গে এটা সেটা বলতে লাগলো। সুবলদার মুখে আমার বিদ্যে বুদ্ধির আর কর্মতৎপরতার কথা কত শুনেছে ঠিক নেই। আমার মতো মেয়ে বেশি থাকলে দেশটা অন্যরকম হতো। আমার সঙ্গে দাদারা খারাপ ব্যবহার করেছে বলে তাদের সে দেখে নেবে, আগামী বছর থেকে 1 পয়সারও কাজ দেবে না তাদের, অন্যভাবেও ঢিট করবে। শুদ্ধ অধিকারী 1 নম্বরের স্কাউন্ড্রেল একটা, তাকে সে খুনই করবে কিনা ভাবছে ইত্যাদি। কথার ফাঁকে ফাঁকে যে পরিমাণ মদ ঢালছে আর গিলছে দেখে আমার চক্ষু স্থির। ঘড়ি দেখে বললাম, সুবলদার বড় দেরি হচ্ছে, আজ থাক না হয়, আর একদিন আসবো। চোখে চোখ রেখে হঠাৎ কি দেখতে লাগলো ভান। কেন ম্যাডাম, ওঠার জন্য এত ব্যস্ত কেন? সুবলবাবু যদি নাই আসে? আমার অন্তরাত্মা কেঁপে উঠল। পরক্ষণে সংযত আমি। আসবে না? হাসলো মহেশ্বর ভান। মদের গ্লাস এক চুমুকে অর্ধেক খালি করে দিল।
চোখ দুটো সেই ফাঁকে আমার মুখ থেকে বুকে ঘোরাফেরা করলো দু একবার, তারপর অমায়িক জবাব দিল, তাকে খবর দিতে ভুলে গেছি। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আমি। সঙ্গে সঙ্গে মহেশ্বর ভানের গলার সুর বদলালো। বলল, বসো। এখানে যে লোক আছে একবার হাঁক দিলে এখান থেকে তোমার বেরোবার সব দরজা বন্ধ হয়ে যাবে। আমাকে নির্দয় করে তুলো না, আই এম গুড ম্যান। তার থেকে ঠান্ডা হয়ে বসে আমার কথা শোনো। অগত্যা ঠান্ডা হয়ে বসলাম। বুকের তলায় কি হচ্ছে সে শুধু আমিই জানি। খুশি হয়ে মহেশ্বর ভান গ্লাসে মদ ঢাললো, সোডা মেশালো। দেখো ম্যাডাম, সাদা কথা কি জানো? আমি তোমার জন্য মরে যাচ্ছি, সিম্পলি ডাইং। আমার বউ, দ্যাট বিচ অফ এ ওম্যান, সে চলে গেছে। এখন আমি ছাড়া হাত পা। অ্যান্ড ইউ আর ওয়ান্ডারফুল লেডি, সো স্ট্রং, সো কনফিডেন্ট। যে কোনো পুরুষকে তুমি স্বর্গে নিয়ে যেতে পারো ম্যাডাম, নরকে নিয়ে যেতেও পারো। গ্লাস আবার মুখে তোলার ফাঁকে ঘরের চারিদিক দেখে নিলাম একবার। এক কোণে সাময়িক বিশ্রামের একটা শয্যাহ পাতা দেখলাম। এই একটা মাতালকে ঢিট আমি করতে পারি, কিন্তু আসল ভয় তার বেয়ারাগুলোকে নিয়ে। ভান হাসতে লাগলো। একেবারে যে চুপ মেরে গেলে ম্যাডাম, একটু তাড়াতাড়ি নিজেকে প্রকাশ করে ফেললাম না? কিন্তু তুমি তো বোকা নও, তুমি টাকা চাও। একেবারে টাকার গদির ওপর তোমাকে বসিয়ে দেব আমি। ওই ইডিয়েটটা, ওই সুবল বাবু আমাকে অবশ্য বলেছিল ধৈর্য ধরে অপেক্ষা করতে। বলেছিল ব্যবসায় লাল হয়ে উঠলে আপনি, তোমার মায়া পড়বে আমারও, তখন নিজে থেকেই আমার রাজেশ্বরী হয়ে বসবে তুমি। কি মনে পড়তে জোরেই হেসে উঠল। আর বলেছিল ইউ আর হিজ গার্ল, কিন্তু আমার কথা ভেবেই তোমাকে স্পর্শ করেনি। ব্যবসায় বড় হওয়ার জন্যে তোমাকে সে আমার কাছে এনে দিয়েছে। কিন্তু ইডিয়েটটা জানে না, তৃষ্ণায় বুক জ্বলতে থাকলে আমি অপেক্ষা করতে পারি না। কি হবে মিছিমিছি আবার একটা ব্যবসা ফেঁদে সময় নষ্ট করে? তোমার টাকার গদিতে বসা নিয়ে কথা। কত টাকা নেবে তুমি? দেখবে? জাস্ট সি। টলতে টলতে উঠে গিয়ে দরজাটা ভেজিয়ে দিল আগে। তারপর ঘরের কোণের জার্মান স্টিল আলমারি খুলল কাঁপা হাতের চাবি লাগিয়ে। তার মধ্যে থেকেও একটা গোপন খুপড়ি খুলতে দেখা গেল থাকে থাকে 100 টাকার নোটের বান্ডেল। এত কাঁচা টাকা একসঙ্গে চোখে দেখেছে কিনা জানি না। হাসতে হাসতে এগিয়ে এসে সোফায় আমার পাশেই বসলো সে। বাড়িতে ডাবল আছে আর ব্যাংকে কত আছে বুঝতেই পারছো। সব তোমার পায়ে লুটোবে, সঙ্গে এই দাসও। আরো ঘন হয়ে এক হাতে কাঁধ জড়িয়ে ধরলো আমার। সেই স্পর্শে আর মদের গন্ধে সত্তা শুদ্ধ ঝলসে যাওয়ার দাখিল আমার। অন্তরঙ্গ হাসি মুখে মহেশ্বর ভান বলল, এবার বিশ্বাস হয়েছে? সময় নষ্ট করে লাভ নেই। যা চাও তা তুমি পেয়েই বসে আছো। দ্রুত অস্বাভাবিক দ্রুত তালে মাথাটা কাজ করছে আমার। তার দিকে চেয়ে এবারে হাসলাম আমি। কিন্তু তোমাকে বিশ্বাস কি? সঙ্গে সঙ্গে কাঁদো কাঁদো গলায় সে বলে উঠল, এরপরও বিশ্বাস করবে না তুমি? এরপরও আমাকে বিশ্বাস করতে পারবে না? বিয়ে করবে তো? আনন্দে লাফিয়ে উঠল। রাইট টুমরো আর ডে আফটার, যেদিন তুমি হুকুম করবে। কিন্তু আজ তুমি আমাকে হতাশ করো না। দিস নাইট ইজ হেভেনলি। আরো বেশি করে জড়িয়ে ধরতে চাইল। লুব্ধ দুচোখ একবার কোণের শয্যার দিকে ঘুরল, তারপর সোফা থেকে জোর করেই টেনে তুলতে চেষ্টা করলো আমাকে। জীবনের চরম অগ্নি পরীক্ষা সামনে এক ঝটকায় তাকে ঠেলে দিয়ে ঠোঁটে হাসি আর চোখে ভ্রুকুটি হেনে বললাম, আহ, সন্ধে রাতে এ আবার কি শুরু করলে? বসো ঠান্ডা হয়ে। তার আগে কাউকে ডেকে বলো আমাকে কিছু খাবার দিক, আর ওদের বলে দাও খাবার দিয়ে এদিকে যেন আর কেউ না আসে। অবিশ্বাস্য আনন্দে এই লোকটা উদ্বেলিত কয়েক মুহূর্ত। উঠে দরজার দিকে দুপা এগিয়ে জোরে হাঁক দিল একটা। সঙ্গে সঙ্গে 3 মূর্তি হাজির। 5 মিনিটের মধ্যে খাবার আনার ফরমায়েশ করল। তার বেশি দেরি হলে ওদের গরদান যাবে। ততক্ষণে আমি উঠে এসে আর একটা গ্লাস টেনে নিয়ে বোতলের সামগ্রী ঢেলে নিয়েছি একটু, আর ভানের গ্লাসটা প্রায় ভরে দিয়েছি। তারপর নিজের গ্লাসটায় 1 বোতল সোডা ঢেলে সেটা ঠোঁটে ঠেকিয়েছি।
ঘুরে এই দৃশ্য দেখে ভান নাচতে নাচতে আমার পাশের চেয়ারে এসে বসলো। ইউ আর লাভলি। তুমি পুরুষের তৃষ্ণায় আগুন ধরাতে পারো বটে। প্রাণের আনন্দে আবার এক চুমুকে তার আধ গ্লাস খালি। বেয়ারারা শশব্যস্তে খাবার দিয়ে গেল। সঙ্গে সঙ্গে ভান প্রায় গর্জন করে তাদের দূর হয়ে যেতে বলল। এই ঘরে কাছাকাছি আর কাউকে দেখতে পেলে গুলি করবে বলে শাসালো। একেবারে নিচে গিয়ে বসে থাকতে হুকুম করলো তাদের। তারা সত্রাসে প্রস্থান করতে টলতে টলতে উঠে আবার দরজা ভেজিয়ে দিতে গেল। সেই অবকাশে আমি আবার তার খালি গ্লাস ভরে দিলাম আর সোডার বদলে নিজের গ্লাসের সবটুকু ওই গ্লাসে ঢাললাম। ভান ফিরে দেখলো আমি আমার গ্লাসেই বোতলের জিনিস ঢালছি। আবার বিষ খাচ্ছি কিনা জানি না, তবু হাসি মুখে ডিশের খাদ্য মুখে তুলছি। মাঝে মাঝে গ্লাসটা ঠোঁটে ঠেকাচ্ছি। আলাপে ভানের সম্পর্কে বিস্তারিতভাবে জানার অপার কৌতূহল যেন আমার। কোথায় কি কি ব্যবসা আছে, কোনটার কি অবস্থা, কোনটা কিভাবে দাঁড় করালো, ভানের আগের নচ্ছার বউটা সত্যিই কতখানি নচ্ছার ছিল, ইত্যাদি কৌতূহল দেখানোর সঙ্গে সঙ্গে ভান 10খানা করে প্রসঙ্গ বিস্তার করতে লাগলো। তার ফাঁকে আমার একমাত্র লক্ষ্য সমস্ত বোতলটা তার গ্লাসে খালি করে দেওয়া। সেটা অসম্ভব হলো না আদৌ। শেষের মাথায় ঘরের কোণে টেলিফোন বেজে উঠতে অস্ফুট কটূক্তি করে উঠে গিয়ে ভান বোতাম টিপে লাইন কেটে দিয়ে রিসিভারটা নামিয়ে রেখেই আবার ফিরে এলো। সেই অবকাশে বোতলের শেষটুকু তার গ্লাসে নিঃশেষ। আমি হাসি মুখে খাবার নাড়াচাড়া করছি, তার কথা শুনছি আর অপেক্ষা করছি। একটা হাত পিচ্ছিল সাপের মতো আমার পিঠে কাঁধে চলাফেরা করছে, কিন্তু ওই গ্লাস শেষ হওয়ার মাথায় সে আর সোজা হয়ে বসতেও পারছে না। ফলে হাসি মুখে ওই গ্লাসটা আমি তার ঠোঁটে তুলে ধরেছি। ওটা শেষ করে আমার কাঁধে ভর করে কোনো রকমে সে উঠে দাঁড়ালো। চোখে তার মধ্যেও গলগলে নরকের দৃষ্টি। কাঁধে আঙুলের চাপ দিয়ে আমাকে উঠতে বলছে। উঠলাম। আর তারপরেই আচমকাটা ধাক্কা খেয়ে টেবিলের ফাঁক দিয়ে চেয়ারের ওপরে হুমড়ি খেয়ে পড়ল সে। সেখান থেকে মাটিতে। ধাক্কাটা প্রাণপণেই দিয়েছিলাম। মাটির উপর এত জোরে ছিটকে পড়ল যে টেবিলের ফাঁক দিয়ে ঘুরে সোজা হবার সাধ্যি নেই, শক্তিও নেই। চোখের পলকে দরজা খুলে বেরিয়ে এলাম আমি সোজা নিচে। বেয়ারারা নিচে জটলা করছিল। আমাকে দেখে শশব্যস্তে উঠে অভিবাদন জানালো, কিন্তু আমাকে কি চোখে দেখলো ওরা আমিই জানি। কোনো দিকে দিকপাত না করে সোজা রাস্তায় নেমে এসে চলন্ত ট্যাক্সি ধরলাম একটা। সবেগে ড্রাইভ করছি। কোথা থেকে কোথায় চলেছি জানি না। হঠাৎ ধমনীর সব রক্ত একসঙ্গে জ্বলে উঠল, ঝলসে উঠল বুঝি। আমার স্নায়ুতে স্নায়ুতে হত্যার উল্লাস একটা। সামনে সুবলদা। গাড়ির ধাক্কায় সে ছিটকে পড়ল, কিন্তু আমার হত্যার অভিলাষ ঠান্ডা হলো না তাতেও। ঘ্যাচ করে ব্যাক ড্রাইভ করে আবার গাড়িটা পিছিয়ে দ্বিতীয় দফা চাপা দিলাম তাকে। তারপর গাড়ি এগিয়ে পিছিয়ে বারবার করে তার দেহটা গাড়ির চাকার তলায় থেতলে থেতলে একেবারে নিঃশেষে মাটির সঙ্গে মিশিয়ে দিতে লাগলাম। হৈ হৈ করে জড়তা ছুটে এলো চারিদিক থেকে। ধর্মর করে বিছানায় উঠে বসলাম আমি। তখন মাঝরাত। দরদর করে ঘামছি আমি। এ কি অদ্ভুত স্বপ্ন! সর্বাঙ্গের স্নায়ুগুলো কাঁপছে। তারপর খেয়াল হলো আমি বাড়িতেও বসে নেই। এটা বাড়ির শয্যা নয়। আজই বিকেলে বাড়ি ছেড়ে চলে এসেছি আমি। খুব ঠান্ডা মুখে ঠান্ডা মাথায় এসেছি। মাধুরী আর করবি নির্বাক। ছোড় দাও। মেজদা শুধু বলেছিল, ভুল বুঝে কেন যে এই পাগলামি করছিস, গেলে আর বাধা দেব কেমন করে। তবে যে কোনো দরকারে মনে রাখিস আমরা তোর আপনজনই আছি। আমি চলেই যাব বাড়ি ছেড়ে, এটা অবশ্য বাড়ির কেউ চায়নি, কিংবা একটা মেয়ের এত দেমাক হবে কেউ ভাবেনি। খুঁজে পেতে একটা চাকুরে মেয়েদের মেসে উঠেছি আমি। আমার জন্যে চোখের জল ফেলেছে শুধু যজ্ঞেশ্বর। নিজের সঙ্গে এসে ওই আমাকে এখানে স্থিতি করে দিয়ে গেছে, আর বলেছে ও বাড়িতে সেও আর থাকবে না। জিজ্ঞেস করেছে আমার কি ব্যবস্থা করলে দিদিমণি, আমি কোথায় থাকবো। তাকে বলেছি এখন যেখানে আছো সেখানেই থাকো, নিজের একটা ব্যবস্থা হলে তোমাকে ডাকবো। অন্ধকার শয্যায় একা বসে আছি। স্বপ্নের দৃশ্য মনে পড়তে থেকে থেকে গায়ে কাঁটা দিয়ে উঠেছে।
পরদিন সকাল গেল, দুপুর গেল, বিকেল গড়ালো। আমি যেন নিঃশব্দে কিছুর জন্য অপেক্ষা করছি, কারো জন্য অপেক্ষা করছি। সন্ধ্যার খানিক আগে মেসের চাকর এসে খবর দিল একটি বাবু ডাকছেন। আমি কি চমকে উঠেছিলাম একটু? বোধ হয় না। আমি জানি কে এসেছে, আমি জানি মনে মনে আমি তারই প্রতীক্ষায় ছিলাম। বললাম, এখানে নিয়ে এসো। একটু বাদে শুদ্ধ অধিকারী ঘরের মধ্যে এসে দাঁড়ালো। ছোট্ট পুরনো ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে হাসতে চেষ্টা করে বলল, যজ্ঞেশ্বরের কাছ থেকে হদিশ নিয়ে এলাম। বললাম, বসুন। চৌকির শয্যা ভিন্ন, ঘরে আর বসার ব্যবস্থা নেই। বসলো। জিজ্ঞাসা করলাম, চা খাবেন? খেতে পারি, কিন্তু তুমি কি চায়ের ব্যবস্থা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছ নাকি? আজও তুমি বলাটা কানে লাগলো, কিন্তু এসব নিয়ে বাদানুবাদের ইচ্ছে আর নেই। দরজার বাইরে এসে অদূরে চাকরটাকে দেখে ইশারায় ডাকলাম। কাছে আসতে জিজ্ঞাসা করলাম, দু পেয়ালা চা হবে? মেসের মহিলাদের চা সরবরাহের কারবারও নিজেই করে। ঘাড় নেড়ে চলে গেল। ফিরে এসে চৌকির অন্য ধারে বসলাম। বলুন। ঈষৎ বিব্রত মুখ। না, বলবো কি, ঘুরে ফিরে এই ব্যাপার দাঁড়ালো তাহলে? হ্যাঁ। দুজনেই চুপচাপ একটু। চাকর চা নিয়ে হাজির, হাতে হাতে দিয়ে এসে চলে গেল। একটু বাদে আমি শান্ত মুখে জিজ্ঞাসা করলাম, যজ্ঞেশ্বরের কাছে আমার হদিশ পাওয়ার আগ্রহ হয়েছিল কেন, আর আপনি কি আশা করে এসেছেন? জবাবে চায়ের পেয়ালা ঠোঁটের কাছে রেখে তাকালো আমার দিকে। গম্ভীর মুখ, কিন্তু চোখে কৌতুকের ছায়া। জবাব দিল, আমি ভেবেছিলাম সেটা তুমি বুঝতে পেরেছ। বললাম, পেরেছি, কিন্তু বড়মা আমাকে সর্বসাকল্যে 40,000 টাকা দিয়ে গেছেন। তার বাইরে আমার আর কিছু প্রাপ্য নেই। ব্যবসার সঙ্গেও কোনো সম্পর্ক নেই। ঈষৎ সচকিত যেন। পেয়ালাটা নামিয়ে রেখে বলল, কিন্তু 500 টাকা করে পাবে শুনেছিলাম যে। কঠিন সুরেই জবাব দিলাম, দাদারা সেটা নাকচ করেছে। এরপর তুমি তাহলে কি করবে? আমার ভাবনা আমি ভাববো, কিন্তু আপনি আর কি আশা নিয়ে এখানে যাতায়াত করবেন? অবাক একটু, চুপচাপ চেয়ে রইল খানিক। তারপর বলল, আমি তোমার টাকার আশা নিয়ে কাছে ভিড়তে চেয়েছি বলে ভাবো নাকি? কয়েক নিমেষ চেয়ে থেকে খুব স্পষ্ট করে বলল, আমার বাবা তোমাকে চেয়েছিলেন, এখন আমিও চাই। এর বেশি আমি কোনোদিন কিছু আশা করিনি। জবাব দিলাম, আপত্তি নেই। আরো স্থির সংযত দু চোখ তার মুখের ওপর রাখলাম আমি। কিন্তু আমি আজ আরো বেশি কিছু আশা করি, ঢের বেশি আশা। দাদারা তুচ্ছ হয়ে যাবে, তারা অবাক চোখে দেখবে এরকম সংস্থান যে করে দিতে পারবে, আমি তার দাসী হতেও রাজি। হাসল। কিন্তু এ তো তোমার রাগের কথা। এই আমার একমাত্র কথা। খানিক চুপ করে থেকে শুদ্ধ অধিকারী বলল, চাকরির বাইরেও একজনের সঙ্গে পার্টনারশিপের ব্যবসায় বাড়তি কিছু রোজগার আছে আমার, কিন্তু সে তো ছোটখাটো ব্যাপার। তুমি যেরকম বলছো। আমি ছোটখাটোর কথা কিছু বলছি না, বড় কিছুর কথাই বলছি। তা সে যাই হোক। হাসতে লাগলো। মোট কথা, অবাক হবে আর নিজেদের তুচ্ছ ভাববে দাদারা, এরকম টাকা চাও। হ্যাঁ, কিন্তু সেও তো সময় সাপেক্ষ একটু। সময় দেব, আর নিজেও প্রাণ দিয়ে সাহায্য করব। হাসছে। বলল, এই দিনে এমন একটা কঠিন কাজ নয় যার জন্য প্রাণ দিতে হবে। কিছু সময় পেলেও আমি নিজেই পারব। কিন্তু রাস্তাটা খুব সাদা নয় তো। বাবার কথা শুনে অনেক দিন অনেক বড় লোভ সংবরণ করেছিলাম। সংবরণ এখনো করুন, আপত্তি নেই। শুধু মিথ্যে তাহলে আর কষ্ট করে এখানে ছোটাছুটি করবেন না। অর্থাৎ ওটাই তোমার শেষ কথা? হ্যাঁ, কিন্তু যে সময়টা লাগবে আমার, তার মধ্যে যদি তোমার দাদাদের তুচ্ছ আর অবাক করার মতো টাকার মানুষ আর কেউ এসে যায়। আমার মুখে কঠিন রেখা পড়ছিল কিনা জানি না। জবাব দিলাম, কি মনে হয়,
পেলেও আপনাকে কাজে লাগিয়ে দিয়ে আমি তার সঙ্গে জুটে যাব? না, যেরকম মনের অবস্থা তোমার, তাই বলছিলাম। মনের অবস্থা আমার একরকমই থাকবে, কিন্তু অবিশ্বাস হলে না এগোনোই ভালো। বেশ মনোযোগ দিয়ে আমাকে নিরীক্ষণ করতে লাগলো, বুকের নিচের থেকে মুখ চোখ পর্যন্ত। ফর্সা মূর্তির দুটো চোখের তারায় বাসনার স্থির প্রকাশ লক্ষ্য করলাম। এই চাউনিটা পুরুষের স্থির লক্ষ্যের মতোই লাগলো আমার। বলল, আমি এগিয়েই আছি সেটা তোমার না বোঝার কথা নয়, ফেরার ইচ্ছেও নেই, সময়ও খুব বেশি লাগার কথা নয়। তবু যতদিন না হয়ে উঠছে, তুমি কি করবে? ভাবিনি এখনো, কিন্তু আমার জন্য চিন্তা করতে হবে না। আবার চুপচাপ খানিক, তারপর একটা দ্বিধা মন থেকে ঝেড়ে ফেলেই যেন একটু হেসে বলে গেল, দেখো, আর একদিনও তোমাকে বলেছিলাম, হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রীর মতো হয়ে উঠেছে আমাদের এই দেশটা। সোজা রাস্তায় চলবে না ঠিক করলে, যারা পারে তারা এই দিনে অনেক কিছুই করতে পারে। তুমি যা চাইছো আমার পক্ষে সেটা খুব একটা শক্ত ব্যাপার নয়। আমি অন্য লোকের থেকে আরো সহজে পারি বোধহয়। কার আশীর্বাদে পারি, কেন পারি জানি না। আর এই পাড়ার মধ্যে ঝাঁপ দেবার ব্যাপারে কোথায় যে একটা বাধা ছিল তাও জানি না। যাক, সে বাধা তুমি দূর করেছো, ঠিক আছে, এভরিথিং অ্যাকসেপ্টেড। কিন্তু এরপর দেখা সাক্ষাৎ কোথায় হবে? এখানে? এখানে হতে পারে, তাছাড়া যেখানে হুকুম করবেন সেখানে হবে। চোখ দুটো নিচে থেকে বিচরণ করে মুখে এসে থামলো আবার। ঠোঁটে হাসি, চোখের তারায় সেই স্থির বাসনার ছটা। চৌকি ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, চলি আজ। চোখের আড়ালে অদৃশ্য হয়ে গেল। আমি নিশ্চল বসে। প্রায় 3 বছর, একটানা 3 বছর আমি কি পাগল হয়েছিলাম, নাকি একটু একটু করে পাগল হয়ে যাচ্ছিলাম? চোখের ওপর এক মানুষের অমোঘ কিন্তু দুর্বার গতি দেখছি। সে নরকে পা বাড়াচ্ছে কি স্বর্গে জানি না, কিন্তু পুরুষেরই গতি আর পুরুষের পদক্ষেপ যে তা অস্বীকার করার উপায় নেই। সেই দুর্বার গতির মুখে দাঁড়িয়ে 3 বছরের শেষে থেকে থেকে আমার মনে হয়েছে এক দুরন্ত পুরুষের চলার লাগাম ছিল আমারই হাতে। জ্বলন্ত আক্রোশে আমি সেই লাগাম খুলে দিয়েছি। এখন তাকে ফেরাবার ক্ষমতা বা থামাবার ক্ষমতা আমার নিজেরও নেই। অবশ্য এই থামাবার প্রশ্নটা আমার মনের তলায় উকিঝুঁকি দিয়েছে অনেক অনেক দেরিতে। গোড়ায় প্রায় 1.5 বছর তার সঙ্গে আমারও যেন নেশা ধরে গেছিল। নেশা, কিন্তু কি এক অজ্ঞাত ভয় মেশানো নেশা। বাড়ি ছাড়ার কিছুদিনের মধ্যে আমি একটা মেয়ে স্কুলে চাকরি নিয়েছি, কারণ কদিনের মধ্যেই আমার মনে হয়েছিল ওই দুরন্ত অভিযানে লোকটা আমাকে পাশে ডাকবে না। অভিযান সফল হবে তা যে সম্পূর্ণ বিশ্বাস করেছি তাও নয়, কিন্তু মানুষটার যে দিকটা আমার দেখা আছে তাতে আশা যে করিনি তাও নয়। বিয়েতে ভালো অনার্স ছিল, এম এর রেজাল্টও খারাপ হয়নি। চেষ্টা করলে চাকরি হয়তো একটা কলেজেই পেতে পারতাম, কিন্তু চাকরি আমার লক্ষ্য নয়। কলেজে পড়ানোর মতো পড়াশোনা করে নিজেকে তৈরি করার ধৈর্যও নেই, তাই স্কুলই বেছে নিয়েছি। দাদারা এসেছিল, তাদের ব্যবসায় আমার কিছু প্রয়োজন ছিল, এটা তারা অনুভব করে থাকবে। সুবলদা নেই, শুদ্ধ অধিকারী নেই, আমিও নেই। মহেশ্বর ভান একটা গন্ডগোল পাকিয়ে কন্ট্রাক্ট নাকচ করেছে, অতএব তাদের দরকারেই আমার কাছে এসেছিল মনে হয়। বলেছিল, চাকরি যখন করছিস তখন আমাদের ফার্ম কি দোষ করলো তাতে? মায়ের মাসে 500 টাকার ব্যবস্থার থেকে তো অনেক বেশিই হবে। আমি বলেছি, অনেক ধন্যবাদ। শুনেছি শুদ্ধ অধিকারীর কাছেও গেছিল তারা। সে বলেছে আর তাকে পাওয়া যাবে না। মাস 6 বাদে শুদ্ধ অধিকারী প্রথম কয়েকটা ব্যাংকের পাসবই আমার সামনে এনে ফেলল। বলল, দেখে রাখো, 51,000 টাকা আছে ওতে। আর এই 14,000 টাকা ক্যাশ, এগুলো পাসবইয়ে রাখা যাচ্ছে না, তোমার কাছে থাক। টাকা বা পাসবই কিছুই আমি রাখিনি। বলেছি, এখানে রাখা নিরাপদ নয়, অন্যত্র ব্যবস্থা করে রাখা ভালো। ভিতরে ভিতরে রোমাঞ্চ অনুভব করেছিলাম, সত্যি কথা। জিজ্ঞাসা করেছিলাম, টাকা কিভাবে এলো? জবাবে সে হেসেছে এক প্রস্ত। বলেছে, হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রীর রাজত্বে তুলতে জানলে টাকা তো চারিদিকে ছড়িয়ে আছে। এটা পারমিটের যুগ। চাল ডাল তেল নুনের পারমিট, ধুতি শাড়ির পারমিট, লোহা লক্করের পারমিট, ট্যাক্সি বাস লরির পারমিট।
পারমিট দাদারা হাতে থাকলে এ আবার একটা টাকা নাকি? এছাড়া আরো কত কি আছে, কত রকমের টেন্ডার, কত রকমের স্যাংশন, কত রকমের সোশ্যাল প্ল্যানের কলকাঠি, সবকিছুর ফাঁক দিয়ে লাখ লাখ টাকা হাতে হাতে ঘুরছে। রোশো আর কটা দিন, সবে তো দেখে শুনে জাল ফেলার তোড়জোড় করছি। আমার খটকা লাগলো কেমন। বললাম, কিন্তু এই তো ঠিক ব্যবসা হলো না। হলো না? শুদ্ধ অধিকারী দু চোখ কপাল। একালের বুদ্ধিমানদের কাছে এর থেকে ভালো ব্যবসার আছে? শুধু যোগাযোগ করো, শুধু কল টেপো, আর থোক টাকা নিয়ে বেরিয়ে এসো। মিনিমাম এফর্ট, ম্যাক্সিমাম এফেক্ট, ওটাই তো সবকিছুর বড় আর্ট। তোমার টাকা চাই, টাকা গো, আর কিছু নিয়ে মাথা ঘামিও না। সত্যি ম্যাজিক দেখেছি বছর না ঘুরতে। সামনের 1.5 বছরের মধ্যে ইলেকশন। শাসক পার্টির রথী মহারথীদের সঙ্গে একেবারে একাত্ম যোগ শুদ্ধ অধিকারীর। চাকরি ছেড়ে দিয়েছে। রাইটার্স বিল্ডিং এ কর্ণধারদের সঙ্গে তার নিত্য অ্যাপয়েন্টমেন্ট। জটিল বাণিজ্যের অন্তঃপুরে তার অবাধ যাতায়াত। টাকা দেখি আর প্রাপ্তির এক একটা অঙ্ক শুনে আমার নিজেরই এক এক সময় মাথা ঘুরে যাবার দাখিল। বছর না ঘুরতে সে বাড়ি ছেড়ে শৌখিন একটা ফ্ল্যাট ভাড়া করেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, এর দরকার হলো কেন? সে হেসেই জবাব দিয়েছিল, বাড়িতে এখনো বাবার যুগ চলছে। দাদা বৌদিরা এই অনটনের দিনেও তার আদর্শে আঁকড়ে আছে। নারায়ণ শিলার নৈমিত্তিক পুজো চলছে, তার মধ্যে বাস করতে বিবেকে লাগে। মনে হয় বাবা যেন কোন অদৃশ্য থেকে ফ্যাল ফ্যাল করে দেখছে আমাকে। বাড়ি ছেড়ে এবারে নিশ্চিন্তি। কথাগুলো খচ করে লেগেছিল কোথায়। খানিক চুপ করে থেকে মন্তব্য করেছিলাম, বিবেকে লাগার মতো রাস্তা ধরে তো আমি টাকা রোজগার করতে বলিনি। জবাব দিয়েছিল, বলেছ, ভুলে গেছো। তাছাড়া এই যুগে বিবেক বস্তুটার নির্বাসন ভিন্ন। তুমি যে টাকা চাও সে টাকা রোজগার হয় না। খুঁটিয়ে দেখলে দেখবে সকলেই তাই করছে। টাকা রোজগার করাটা প্র্যাকটিক্যাল ব্যাপার। তোমার চিন্তা বিলাসিতার ফাঁদে সে ধরা দেবে না। যা চেয়েছো তা কি করে পেতে হয় সে ম্যাজিক দেখে যাও। কোথায় অস্বস্তি আমার ঠিক বুঝতে পারি না, কিন্তু মনের তলায় দিনরাত কি যেন একটা অস্বস্তি লেগেই আছে। যজ্ঞেশ্বর বাড়িতে আর থাকতে চায়নি। আমি তাকে শুদ্ধ অধিকারীর কাছে থাকতে বলেছি। সেখানেই তোফা আনন্দে ছিল সে। প্রায় সে আসে আমার কাছে, বসে তার এই বাবু কত করিত করবা সে গল্প করে। দেশের কোন নেতা কবে বাড়িতে এসে হাজির তাও শোনায়। কিন্তু ক্রমশ তারও মুখের ভাব বদলাতে লাগলো। চিন্তার ছায়া পড়তে লাগলো। শুদ্ধ অধিকারীর সঙ্গে আমার ভাবি সম্পর্কটা না বোঝার মতো বোকা নয় সে। একদিন আমাকে বলেই ফেললো, দাদা বাবুটি যেন টাকা টাকা করে মাতাল হয়ে গেছে দিদিমণি। তোমার একটু শক্ত হওয়া দরকার। শুনলাম এই দুর্দিনের বাজারে কোথায় কত হাজার মন চাল আটকে লাখ টাকা লাভের আলোচনা পাকা হয়েছে কার সঙ্গে। সে আলোচনা আবার যজ্ঞেশ্বর শুনেছে। আর একদিন বলছিল, বাড়িতে কত লোক আসে ঠিক নেই। এখন আবার নানা রকমের মেয়েদেরও আনাগোনা শুরু হয়েছে। আমার ভালো লাগে না দিদিমণি। 2 বছরের মাথায় আমার নিজেরই কেমন ভয় ধরেছিল। এসব না শুনলেও মনে হতো ওই উদ্ভ্রান্ত গতির সঙ্গে পাল্লা দেওয়ার শক্তি আমার নেই। মেয়েদের আনাগোনার কথা শুনে আমার যে দুশ্চিন্তা হয়েছে তা নয়, কারণ ওই মানুষের ঘনিষ্ঠ সান্নিধ্য কাটিয়েও লোভের অসংযত প্রকাশ দেখিনি কখন। তার বৃত্তের নেশা আমি জাগিয়েছি, কিন্তু সেটা আমার থেকেও বড় আকর্ষণ হয়ে উঠুক এ কি চেয়েছিলাম? বোধ হয় না। কারণ নিরিবিলি সান্নিধ্যে অনেক সময় ওই লোভ সুশোভন ভাবে একটু আধটু অসংযত হয়ে দেখলে অখুশি হতাম কিনা জানি না, দেখিনি। কোনোদিন গায়ে হাত দেয়নি। চোখের তারায় এক এক সময় যা চিকচিক করে উঠেছে, বাইরের আচরণে তার প্রশ্রয় মেলেনি। তবু অস্বস্তি আমার। সেদিন বললাম, যজ্ঞেশ্বর কিন্তু তোমার চরিত্র নিয়ে সন্দিগ্ধ হয়ে উঠেছে। সে হেসেই জিজ্ঞাসা করলো, কেন? মদ খাই বলে? বেশি বেশি খাচ্ছ শুনলাম। আমার অভিধানে বেশি বলে কোনো কথা নেই। স্নায়ু ঠান্ডা রাখার জন্য যেটুকু দরকার সেটুকু খাই। কিন্তু স্নায়ু অত কম ঠান্ডাই বা থাকছে কেন আজকাল? নেশা নেশা, জবর নেশা ধরিয়েছ তুমি। মদ কোথায় লাগে তার কাছে? খানিক নির্বাক আমি। ভিতরে ভিতরে কি যেন দংশনের জ্বালা একটা। হেসেই আবার বললাম, বাড়িতে মেয়েদেরও আনাগোনা বেড়েছে শুনলাম আজকাল। হাসি মাখা দু চোখ কপালে তুলে সে বলে উঠল, ওই যজ্ঞেশ্বর বেটাকে তারাও বলছি শিগগির। ও বেটাই আমাকে পথে বসাবে একদিন।
একটু বাদে আবার বলল, এরাও যে টাকা রোজগারে ভালো ফাঁ দেখি তুমি নতুন জানলে নাকি? তবু ভয় নেই, যারা আসে তারা তোমার মতো নয় একজনও। তারা তাদের নিজেদের স্বার্থেই আসে, আর তাতে আমার স্বার্থ হাসিল হয় খানিকটা। আমার মুখে কথা সরে না। সাধারণ নির্বাচনের 6 মাস আগে শুদ্ধ অধিকারীর দাপট আর ওই উদ্ভ্রান্ত গতিবেগ যেন চতুর্গুণ হয়ে গেল। সামান্য সামান্য ব্যাপার থেকে যে টাকা সে ছেঁকে তুলতে লাগলো, তাও অবিশ্বাস্য। মেজাজ বদলাচ্ছে সেই অনুপাতে। কোনো কাজে বা ইচ্ছে বাধা দিতে গেলে বিরক্ত হয়, বেশি বিরক্ত হলে চটেও যায়। আমাকে বকে থামিয়ে দিতেও দ্বিধা করে না। এক ছুটির দিনের আগের সন্ধ্যায় বলেছিলাম, চলো কাল তোমাতে আমাতে বেরিয়ে আসি কোথাও। জবাব দিল, হ্যাঁ, খাল আমার পার্টির ফান্ডের জন্য 3-3টে জাদ্রেল মক্কেলের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। আমি চুপ। ভেতরের অস্বস্তিটা এখন যেন যাতনার মতো লাগে। আর একদিন হাসি মুখে আমাকে বলেছিল, আর বেশি অপেক্ষা করার দরকার হবে না বোধহয়, ইলেকশনটার পরেই আমরা জুড়ে যেতে পারি বোধহয়। হেসেই জবাব দিলাম, তার আগে তোমার ভাষার ব্যবহার আর একটু ঘষে মেজে ভদ্রস্থ করে নাও। সে আরো বেশি হেসে প্রতিবাদ করলেও, কেন? জোড়া লাগার মাঝে ভাষা তো কোনো শর্ত ছিল না, শর্ত ছিল টাকার। ধাক্কা খেলাম। তবু হালকা সুরে বললাম, শর্ত যদি বদলায়? তাহলে বলবো তোমার মাথায় বিকৃতি হয়েছে। বিকৃত মস্তিষ্ক মেয়ে নিয়ে আমার চলবে না। কারো ইচ্ছে মতো মানুষ 10 বার করে বদলায় না। যাক, যা বললাম শুনলে তো? ইলেকশনটা হয়ে গেলে আমার কাঁধে চাপতে তোমার আপত্তি নেই তো? ভিতরটা জ্বালা জ্বালা করছে কেমন। বললাম, আপত্তি আজও নেই। খুশি হলো, কিন্তু জবাব শুনেই আমি খুশি হতে পারলাম না। বলল, ইলেকশনটা হয়েই যাক, তার আগে নিঃশ্বাস ফেলার সময় পাবো না। হঠাৎ কি ভেবে জিজ্ঞাসা করলাম, ইলেকশনে যদি হার হয়? সে অবাক চোখ করে তাকালো, তারপর জবাব দিল, মেয়ে ছেলের বুদ্ধি আর কাকে বলে? এদেশের রুলিং পার্টি ইলেকশনে হারবে। শেষে আরো হেসে বলল, হারলেই বা কি হবে? এক হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর রাজত্ব গিয়ে আর এক হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর রাজত্ব শুরু হবে। তাতে আমাদের আর এমন কি ক্ষতি বৃদ্ধি? ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কি ভালো লাগছে না, কি চাই, কি পেলে ভালো লাগবে তাও বুঝি না। সেই রাতে এক জমকালো পার্টি ছিল শুদ্ধ অধিকারীর বাড়িতে। আমি গেছি। আজকাল আর ওসবে যেতে ভালো লাগে না, কিন্তু না গেলে ওদিকের মেজাজ চড়বে বলেই যাওয়া। চতুর্দিকে নেই নেই রব। চাল নেই, চিনি নেই, তেল নেই, পরনের কাপড় নেই, কিন্তু ওই সমাবেশে সবকিছু এত আছে যে চোখে কাঁটার মতো বেঁধে। অপচয় স্রোত, মদের স্রোত, হাসি আনন্দ হই হুল্লোড়ের স্রোত। মুখ চেনার অচেনা অনেক মহিলারও সমাগম হয়েছে। তাদের নিয়ে মদের ঝোঁকে যে কাণ্ড চলেছে তাও বরদাস্ত করা সম্ভব হচ্ছিল না। আর অতিথি অভ্যাগত যাদের সমাগম ঘটেছে তারাও ছেকে তোলা উঁচু মহলের লোক। এক ফাঁকে শুদ্ধ অধিকারীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েগুলোকে কোথা থেকে জোটালে? গলা খাটো করে তেমনি রসিকতার সুরে সে জবাব দিল, নিজেদের গরজেই জোটার জন্য সর্বদা এক পায়ে প্রস্তুত ওরা। আমি শুধু আনুষ্ঠানিক নেমন্তন্নটুকু করেছি। এরপর কে কার সঙ্গে জোর বেঁধে চলে যাবে তা নিয়ে আমি মাথা ঘামাবো না। পারমিট আর টেন্ডার আর লাইসেন্সের সোজা সড়ক ধরে আমার বরাতে 1050 টাকার শুকনো নোট ছাড়া আর কিছুই আসবে না। বুকের ভেতরটা কেন যে এত বেশি গুড়গুড় করছে আর জানি না। চেষ্টা করেও এই উচ্ছল পরিবেশের সঙ্গে নিজেকে যুক্ত করা যাচ্ছিল না। মদের গ্লাস হাতে এক ভদ্রলোক পাশে এসে বসল। হেসে টেনে টেনে বলল, এই আনন্দের হাটে আপনি এত চুপচাপ কেন? কথার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের আরো একটু ঘনিষ্ঠ হয়ে বসার চেষ্টা। আমি সৌজন্য রক্ষার্থে হাসতে চেষ্টা করে তার দিকে তাকিয়েছি শুধু। তক্ষুনি ওদিক থেকে হাসি মুখে এগিয়ে এলো শুদ্ধ অধিকারী, হাতে গ্লাস। পানে তারও মাত্রাধিক্য ঘটেছে, অত ফর্সা মুখ লালচে দেখাচ্ছে। তরল পরিহাসের সুরে বলে উঠল, মিস্টার সিং, ওটি যে আমার সামগ্রী। সামগ্রী অর্থাৎ আমি, এবং এদিকে মিস্টার সিং এর ঘেঁষার ইচ্ছেটা সঙ্গত নয়। তেমনি
তরল অপ্রতিভ ভঙ্গি করে মিস্টার সিং উঠে দাঁড়ালো। ও সো সরি, উইশ ইউ ভেরি ভেরি গুড লাক মিস্টার অধিকারী, শি ইজ রিয়েলি চার্মিং। অন্য সামগ্রীর সন্ধানে এগোলো সে। আমার দিকে চেয়ে হাসি হাসি মুখে শুদ্ধ অধিকারী বলল, ব্যাটা সবাইকে চার্মিং দেখছে এখন। অসুস্থতার অজুহাতে আসর ভাঙার আগেই চলে এসেছি আমি। এসে চান করেছি ভালো করে, কিন্তু গ্লানিটা ভিতরে, বাইরে নয়। ভিতরের কি এক অব্যক্ত যাতনার উৎস খুলে গেছে যেন। বিছানায় কত রাত পর্যন্ত ছটফট করেছি জানি না। মনে হয়েছে আমার মতো নিঃস্ব রিক্ত দেউলে আর বুঝি কেউ নেই। ওই ছটফটানি নিয়েই ঘুমিয়েছিলাম বোধহয়। দেখলাম বড়মা আমার সামনে দাঁড়িয়ে, সেই এক রাতের মতোই বিষণ্ণ কাতর চাউনি। বলছে, তুই না কথা দিয়েছিলি এ বংশের মুখ ছোট হবার মতো কখনো কিছু করবি না। তারপরে এ কি, এত আলো কেন? আলো নয়, আগুন। ওই একটা এলাকাকে এলাকা দাউ দাউ করে পুড়ে যাচ্ছে, আর সেই আগুনে স্থির দাঁড়িয়ে পুড়ে যাচ্ছে একটা মেয়ে। কখনো না দেখলেও চিনতে পারছি বড়মার সই। ওভাবে পুড়ে মরছে বলেই এত বড় আগুনটাকে একটা আলোর উৎসব মনে হচ্ছে। তারপর আবার চমকে উঠলাম, শিউরে উঠলাম। আমার সামনে দাঁড়িয়ে একটি মানুষ, চেনা মুখ, সৌম্য মূর্তি, কিন্তু বড় বিষণ্ণ। আমার দিকে চেয়ে বলছেন, আমার ছেলেটাকে তুমি এত বড় মৃত্যুর মুখে ঠেলে দিলে গো মা, এ কি করলে গো মা তুমি? না, সমস্ত রাত আর ঘুম হয়নি। তারপর জেগে উঠে এক অজ্ঞাত ত্রাসে সমস্ত রাতই আমি কেঁপেছি, আর সেই সঙ্গে অনুশোচনায় বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। পরদিন দুপুর থেকে অনেকবার টেলিফোন করে শুদ্ধ অধিকারীকে ধরা গেল না। বিকেলে চেষ্টা করলাম, সন্ধ্যার পরেও। তাকে পেলাম রাত ৮টার পরে। জিজ্ঞাসা করলাম, একবার দেখা হতে পারে? কি ব্যাপার, ভয়ানক ক্লান্ত যে আমি। আচ্ছা, আমি আসছি তাহলে। কিছু জিজ্ঞাসা করার অবকাশ না দিয়ে রিসিভার রেখে দোকান থেকে বেরিয়ে এলাম। তারপর বাড়ি পৌঁছালাম 8:30টার পর। খাটের শয্যায় আধশোয়া হয়ে কি একটা বিলিতি মাসিক পত্রের পাতা উল্টাচ্ছিল। সেটা রেখে সোজা হয়ে বসল। কি ব্যাপার বলো তো? যজ্ঞেশ্বর বলছিল সমস্ত দিন ধরে কতবার টেলিফোনে খোঁজ করেছ ঠিক নেই। দরজাটা ভেজিয়ে দিয়ে এগিয়ে এসে ওই খাটের এক পাশের শয্যাতেই বসলাম আমি। হাসতে চেষ্টা করে বললাম, তবু তো তোমার দুর্ভাবনা হয়নি। ভালো করে লক্ষ্য করলো একটু। কি হয়েছে? কিছু না, আবার অনেক কিছুও বলতে পারো। সে চেয়ে আছে। তার চোখে চোখ রেখে খুব ঠান্ডা মুখেই বললাম, আমি যা চেয়েছিলাম আর তা চাইনি। অবাক খানিক। কি চাও না? তোমার এই টাকা পয়সা ঐশ্বর্য ঘর বাড়ি কিছু না। কি চাও তাহলে? শুধু তোমাকে। এগুলোর থেকে কি আমি আলাদা? আমি আলাদা করেই চাই। তার মানে? তার মানে আমার জন্যই তুমি এই আগুনে ঝাঁপ দিয়েছ, আবার আমার জন্যই এর থেকে তোমাকে উঠে আসতে হবে। আরো স্পষ্ট করে বলো। বলছি, তোমার এই অর্থ ঐশ্বর্য সব ছাড়তে হবে। ভেবে চিনতে যে কোনো ভালো কাজে এসব দিয়ে দিলেই হবে। তার চোখে কৌতুক, ঠোঁটের ডগায় ব্যঙ্গ হাসি। হঠাৎ এই ইচ্ছে যে? আমার ভুল ভেঙেছে তাই। এবারে বিরক্ত। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার ডাকবো? না, খারাপ হয়েছিল, এখন সেরে উঠেছি বলে এই কথা বলতে পারছি। চাপা বিদ্রুপে চোখ মুখ অন্যরকম দেখালো এবার। আর যদি না ছাড়ি? তাহলে আমাকে ছাড়তে হবে। হেসে উঠল। তারপর একটু ঝুঁকে থাবার মতো দুটো হাত আমার কাঁধের উপর রাখলো। এরপর আবার কোনো নিঃস্ব লোক খুঁজে বেড়াবে? জানি না, হয়তো মানুষ খুঁজে বেড়াবো। আমি অমানুষ হয়ে গেছি? হ্যাঁ। মুখ লাল হয়ে উঠছে। কিন্তু আমাকে অমানুষ করেছে কে? আমি। সেজন্যই আমার এত দায়িত্ব। ক্রুদ্ধ আক্রোশে কাছে সরে এলো আরো। দু হাতের থাবায় আমাকেও কাছে টেনে আনলো। তুমি ছেলে খেলা পেয়েছো? তোমার জন্যে আমি আত্মীয় পরিজন ছেড়েছি, বাবার আদর্শ ছেড়েছি, নিজের বিবেক ছেড়েছি। সে কি তোমার এই কথায় তোমাকে ছাড়বো বলে? ছাড়তে হবে না। যা বললাম সেসব ছাড়ো। আমরা এখানে থাকবো না।
এই ঐশ্বর্যের আগুন থেকে দূরে কোথাও চলে যাব। তুমি রোজগার করবে, দরকার হলে আমিও রোজগার করব, দুজনে চলে যাবে। না না, পাগলের মতো কথা বলো না। কিছু ছাড়বো না, কিছু ছাড়া যায় না। এই যদি নরক ভাবো তো এটা এই যুগের অভিশাপ। সব ভুলে নরকে খাসা ডুবে থাকতে পারবো আমরা। এই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই শেষ কথা, প্রথম কথা, সব কথা। চোখে চোখ রেখে আস্তে আস্তে তার হাত ছাড়িয়ে খাট থেকে নেমে দাঁড়াতে গেলাম আমি। পারলাম না। আরো শক্ত হাতে এক ঝটকায় বসিয়ে দিয়ে বলে উঠল, যাচ্ছ কোথায়? তোমার শেষ কথাটা কি? সেটা আগেই শুনেছ। ক্রুদ্ধ দুই হাতে বুকের কাছে টেনে আনলো আমাকে। কি শুনেছি? আমাকে ছাড়বে তুমি? সেটা এতই সোজা কেমন? আজ ইচ্ছে করলেই তুমি আমাকে ছেড়ে দিতে পারো ভেবেছ? তার উদ্ভ্রান্ত দুই বাহুর নিষ্পেষণেও আমি স্থির, মুখের দিকে চেয়ে আছি। জবাব না পেয়ে ওই দেহে আগুন জ্বলে উঠেছে টের পাচ্ছি। অশান্ত পীড়নে আমার দুই অধর ছিন্ন ভিন্ন হবার উপক্রম। নিবিড় আকর্ষণে নিঃশ্বাস রুদ্ধ প্রায়। বিড়বিড় করে বলল, যাব বলেই যাওয়া যায়? যাবে কেমন করে? চোখে চোখ রেখে আমি চেয়ে আছি। পুরুষের এই চোখ আমি চিনি, এই অভিলাষ আমি চিনি। বাসনার এই অমোঘ উদগ্র মূর্তির পরিণামও অনুমান করতে পারি। কিন্তু আমি বাধা দিলাম না, বাধা দেবার ইচ্ছাও প্রকাশ করিনি। যৌবন বাস্তবে পুরুষের এই অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিলাম না, তবু না, তাকে গ্রহণ করেছি। গ্রহণ করেও তাকে বোঝাতে চেয়েছি তার ঐশ্বর্যের থেকে রমণীর বুকের নিভৃতে আরো কিছু ঐশ্বর্য থাকতে পারে, যা উপেক্ষার বস্তু নয়, যা কম লোভনীয় নয়। পৃথিবীটা নিশ্চল হয়েছিল কতক্ষণ জানি না। ঘরের মধ্যে পায়চারি করে চলেছে। আমি স্থির বসে দেখছি তাকে। হঠাৎ ঘুরে দাঁড়ালো আমার দিকে, বলল, কালই রেজিস্ট্রি অফিসে নোটিশ দেবে, প্রস্তুত থেকো। উঠে আস্তে আস্তে কাছে এসে দাঁড়ালাম। আশা নিরাশার চরম সংকটের মুখোমুখি হয়েছি যেন। বললাম, বেশ, আমার কথাও তুমি শুনবে ধরে নিলাম। না না না, শোনার মতো কথা তুমি বলছো না, পাগলের মতো কথা বলছো তুমি, বুঝলে? এবারে বুঝতে সময় লাগলো আমার। চেয়ে আছি, চেয়েই আছি। পরদিন দুপুরে টেলিফোনে যজ্ঞেশ্বরকে ডাকলাম। বাড়িতে সে সময় আর কেউ থাকবে না জানি। তার বিছানার তোরঙ্গ নিয়ে চলে আসতে বললাম। আমার সংকল্পের নড়চড় হয়নি। এখানে থাকলে শুদ্ধ অধিকারীর হাত থেকে আমি অব্যাহতি পাবো না জানা কথা। অব্যাহতি পেতে গিয়ে বুকের ভেতরটা আমার দুমড়ে ভেঙে যাচ্ছে। তবু যেতে হবে, কারণ এবারে আমি যা চেয়েছি তার সঙ্গে কোনো আপোষ নেই। মন যতবার দুর্বল হয়েছে ততবার বড় মাকে ডেকেছি, আর ছেলেবেলার দেখা এক সৌম্য পুরুষকে ডেকেছি। ছেলের নাম যিনি রেখেছিলেন শুদ্ধ অধিকারী। নামের এত বড় তাৎপর্য আর কখনো অনুভব করিনি। ব্যাংক থেকে কিছু টাকা তুলতে গেছিলাম। এসে দেখি যজ্ঞেশ্বর তার বিছানা তোরঙ্গ নিয়ে বাইরে বসে। অনির্দিষ্টের মতো মাস তিনেক নানা জায়গায় ঘুরেছি, কোথাও ভালো লাগেনি। তারপর কেমন করে যেন রূপনারায়ণের কুলে এসে থেমে গেছি। ভালো লেগেছে। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের পাশাপাশি প্রাইমারি স্কুল আছে দুটো। অচল অবস্থা বলা যেতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে সে দুটো সচল করার ব্যবস্থা পাকা করেছি। এমএ পাশ মেয়ে প্রাইমারি স্কুলের ভার নিতে চায় শুনে অবাক অনেকেই। মাইনে তো প্রায় নেই বললেই চলে। কিন্তু গত 3 মাস ধরে আমার আগ্রহ দেখে তাদের হয়তো বিশ্বাস হয়েছে এটা সাময়িক খেয়াল নয় আমার। বাড়ি বাড়ি ঘুরে আমি ডেকে ডেকে ছেলে মেয়ে জুটিয়েছি। যোগেশ্বর দুবার কলকাতায় ঘুরে এসেছে। কেন গেছে সেই জানে, আমি বাধা দিইনি। আমাকে বলেছে এখানে একঘেয়ে ভালো লাগে না, ঘুরে আসি। ইলেকশনে হারার খবরটা আগেই রেডিও মারফত কানে এসেছিল, কিন্তু এখানকার জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন অনুভব করিনি। দুবারই কলকাতা ঘুরে এসে যজ্ঞেশ্বর বলেছে শুদ্ধ দাদাবাবুটি কেমন যেন হয়ে গেছে। এখন আর কাজকর্ম নিয়ে ছোটাছুটি তেমন করে না, ঘরে বসে মদ খায় শুধু। তাকে দেখে দিদিমণির খবর অবশ্য জিজ্ঞাসা করেছিল, কোথায় আছে, কেমন আছে, কি করছে। দ্বিতীয়বারে তাও জিজ্ঞাসা করেনি, বলতে গেলে দুটো কথাও বলেনি তার সঙ্গে। কিন্তু ওই দ্বিতীয়বারে ঘুরে আসার পরেই সঙ্গোপনে আমি আরো বেশি আশা করেছি, কি আরো বেশি প্রতীক্ষা করেছি। যজ্ঞেশ্বর বাজারের থলে হাতে বেরিয়েছিল।
খানিক বাদে শূন্য থলে নিয়ে প্রায় ছুটতে ছুটতে ফিরে এলো। দিদিমণি, দেখবে এসো, খেয়া পেরিয়ে কে আসছে, শিগগির ঘাটে এসো। স্নান সেরে মাথা আঁচড়াচ্ছিলাম, হাতের চিরুনি থেমে গেল। ওর গলার স্বরই বলে দিয়েছে কে এলো, কে আসছে। চিরুনি রেখে বড়মার ছবিটার দিকে তাকালাম। মনে হলো ছবির মধ্যে বড়মা হাসছে। শেষ হলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এই উপন্যাস আলোর ঠিকানা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যদি পসিবল হয় হাইপ দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।